তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আচ্ছা, এখন সাপ্লাই পড়াচ্ছিলাম। সাপ্লাইয়ের সংজ্ঞাটা আমরা পড়েছি, যেটা হচ্ছে গিয়ে যে যখন সাপ্লাই বলতে আমরা বুঝি যে বিভিন্ন প্রাইসে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রাইসে যখন একজন সেলার একটা গুড এবং সার্ভিসের গুড অথবা সার্ভিসের সেল করার জন্য প্রস্তুত থাকে অথবা তার সামর্থ্য আছে, দুটোই যখন একসাথে হবে তখন সেই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সাপ্লাই। অর্থাৎ যখন একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রাইসে একজন সেলার তার যে পণ্য বা সেবা সেটা বিক্রি করতে যদি প্রস্তুত হয় এবং তার সামর্থ্য থাকে, অর্থাৎ সে উইলিং এবং সে এবল, এই দুইটা জিনিস যদি একসাথে হয়, তাহলে যেই বিভিন্ন প্রাইসে সে যতটুকু করে বিক্রি করতে প্রস্তুত এবং তার সামর্থ্য আছে, সেই সমস্তটাকে একসাথে বলা হয় সাপ্লাই। এবং কোয়ান্টিটি সাপ্লাইড আমরা আরেকটা পড়েছিলাম, যে একটা নির্দিষ্ট প্রাইসে যখন আমরা বলি সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি সাপ্লাইড। একটা নির্দিষ্ট প্রাইসে একজন সেলার সে তার পণ্য বা সেবার যতটুকু পরিমাণ বিক্রি করতে প্রস্তুত এবং তার সামর্থ্য আছে সেই পরিমাণটাকে বলা হয় কোয়ান্টিটি সাপ্লাইড। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে যখন আমরা সাপ্লাই পড়বো তখন নিজেদেরকেও তোমরা বিক্রেতা হিসেবে চিন্তা করবে, তাহলে দেখবে যে সব জিনিসগুলো রিলেট করতে সুবিধা হচ্ছে। এখন এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ অ্যাপল ম্যানুফ্যাকচার্স 100 আইফোনস, অ্যাপল যদি 100টা আইফোন বানায়, then this is the supply that is brought to the market. This is because Apple is willing as well as able to produce this amount of iPhones. So যখন অ্যাপল 100টা আইফোন ম্যানুফ্যাকচার করে সে সেটা বাজারে নিয়ে আসলো, তার মানে এই হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো শুনতে পাচ্ছ? ও পরেরটা দেখাচ্ছে না, আচ্ছা দাঁড়াও। এখন দেখাচ্ছে? আচ্ছা, সো যদি অ্যাপল হচ্ছে 100টা আইফোন তৈরি করে এবং সেটা বাজারে নিয়ে আসে, তার মানে তারা 100টা আইফোন সাপ্লাই করছে, কারণ অ্যাপল হচ্ছে এই 100টা আইফোন তৈরি করতে ইচ্ছুক, মানে সেল করতে ইচ্ছুক এবং তার সামর্থ্য আছে, সুতরাং এই 100টা হচ্ছে তার সাপ্লাই। এখানে আমরা একটা সাপ্লাই কার্ভ দেখিয়েছি এবং এখানে যেটা বলছি যে হোল্ডিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট, সকল প্রাইস বাদে সকল ফ্যাক্টরকে আমরা যদি কনস্ট্যান্ট ধরে নেই, আর কোনো আদার ফ্যাক্টরস যেগুলোর কারণে সাপ্লাই চেঞ্জ হতে পারে সেগুলো সবগুলোকে আমরা যদি কনস্ট্যান্ট ধরে নেই, যে কোনো কিছুর আর কোনো পরিবর্তন হবে না, তাহলে কি হবে? An increase in the price of a good or service will increase quantity supplied and vice versa, which is shown through the supply curve in the figure. আমরা এখানে যে সাপ্লাই কার্ভটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যত প্রাইস বাড়বে তত কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়বে। এটা ঘটবে যদি একমাত্র প্রাইস বাদে অন্য যত ফ্যাক্টরসের কারণে সাপ্লাই চেঞ্জ হয় সবগুলোকে যদি আমরা অপরিবর্তিত ধরে নেই, শুধু তাহলেই প্রাইস বাড়ার সাথে সাথে কোয়ান্টিটি সাপ্লাইড বাড়বে। যেমন এখন যদি নিজেকে বিক্রেতা হিসেবে চিন্তা করো, খেয়াল করো যে যখন তুমি একটা জিনিস বিক্রি করছো সেটার দাম 100 টাকা, 100 টাকা দামে তুমি 5টা জিনিস দোকানে নিয়ে এসছো বিক্রি করার জন্য। এখন হঠাৎ করে দেখলে যে তোমার জিনিস তৈরি করতে তোমার যত টাকা খরচ হতো সেটা আগের মতোই আছে, তোমার বানাতে খরচ হচ্ছে 80 টাকা, তুমি বিক্রি করছো 100 টাকায়। তো সেই অবস্থায় তুমি 5টা জিনিস বিক্রি করছিলে, সাপ্লাই করছিলে। এখন তোমার সেই জিনিসটা বানাতে 80 টাকাই লাগছে, কিন্তু তুমি হঠাৎ করে দেখছো তোমার জিনিসটার দাম বেড়ে গিয়ে 100 থেকে 120 হয়ে গিয়েছে। তো তখন তুমি কি করবে?
আরো বেশি জিনিস বিক্রি করবে না, তুমি ভাববে যে এখন আমার লাভ হচ্ছে বেশি, তাহলে আমি আরো বেশি জিনিস মার্কেটে নিয়ে আসি বিক্রি করার জন্য। তুমি 5টার জায়গায় 10টা জিনিস নিয়ে আসলে, তাহলে কি হলো, প্রাইস বাড়ার সাথে সাথে তোমার সাপ্লাই বেড়ে গেল। এবং যেহেতু প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাইডও বেড়ে যায়, দুইটাই একই দিকে কাজ করে। প্রাইস বাড়লে কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়ে, প্রাইস কমে গেলে কোয়ান্টিটি সাপ্লাইডও কমে যায়। যেহেতু দুইটা একই দিকে কাজ করে, এই জন্য প্রাইস এবং কোয়ান্টিটি সাপ্লাইডের সম্পর্কটা পজিটিভ বা সমানুপাতিক, দুইটা একই দিকে যায়। যেটা আমরা ডিমান্ডের ক্ষেত্রে দেখেছি যে দুইটা বিপরীতমুখী যায়, একটা উপরে গেলে আরেকটা নিচে যায়, আবার আরেকটা নিচে গেলে আরেকটা উপরে যায়। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে সম্পর্কটা পজিটিভ, দুইটা সবসময় একই দিকে যায়। এবং এই জন্য দেখো কার্ভটা, তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং, ডিমান্ড কার্ভটা আমাদের ছিল ডাউনওয়ার্ড স্লোপিং, আর সাপ্লাই কার্ভটা হচ্ছে আপওয়ার্ড, মানে উপরের দিকে যাচ্ছে, আপওয়ার্ড স্লোপিং। এটা হচ্ছে ল অফ সাপ্লাই। ল অফ সাপ্লাই এ একটু আগে যে কথাটা বলেছি সেই কথাটাই হচ্ছে আসলে ল অফ সাপ্লাই। আমরা প্রথম দিকে মানে যখন ডিমান্ড শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এটার লটা হচ্ছে ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একসাথে। তো আমরা বুঝার সুবিধার জন্য ল অফ ডিমান্ড আলাদা পড়েছি, সাপ্লাইটা কি, এই যে অল এলস ইকুয়াল, এটা এবং এর আগের স্লাইডে যেটা পড়েছি হোল্ডিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট। এই যে অল এলস ইকুয়াল এই কথাটা আর হোল্ডিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট এই কথাটা, এই দুটো কথা একই জিনিস, যে কোনো একটা লিখলেই হবে। লতে অল এলস ইকুয়াল লিখা আছে বলে যে এটাই লিখতে হবে এমন কোনো কথা নাই, তোমরা চাইলে এটাও লিখতে পারো, হোল্ডিং অল আদার ফ্যাক্টরস কনস্ট্যান্ট। তাহলে কি হবে, অল আদার ফ্যাক্টরসকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে অ্যান ইনক্রিজ ইন প্রাইস results in an increase in quantity supplied and vice versa. সো এই কথাটাও ইম্পর্টেন্ট। ল অফ সাপ্লাই এ তিনটা অংশ থাকবে সব সময়। একটা হচ্ছে সব কিছু কনস্ট্যান্ট রাখতে হবে, এটা একটা অংশ। অল দ্য থিংস, অল আদার ফ্যাক্টরস যেগুলো সেগুলো কনস্ট্যান্ট, একটা সেকশন। 2 নাম্বার সেকশন কি, অ্যান ইনক্রিজ ইন প্রাইস will also increase the quantity supplied. প্রাইস যখন বাড়বে কোয়ান্টিটি সাপ্লাইডও বাড়বে, এটা 2 নাম্বার পার্ট। আর 3 নাম্বার পার্ট হচ্ছে অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে যে প্রাইস যদি কমেও যায় তাহলেও কোয়ান্টিটি সাপ্লাইড কমে যাবে। অর্থাৎ তুমি একটু আগে যে কথাটা বলেছো 2 নাম্বারে, তার উল্টাটাও সত্যি। ভাইস ভার্সা মানে বুঝায় যে তুমি একটু আগে যে কথাটা বলেছো তার উল্টা কথাটাও সত্যি, সেটা হচ্ছে ভাইস ভার্সা। সো এই তিনটা পার্ট নিয়ে ল অফ সাপ্লাই। ল অফ ডিমান্ডের ক্ষেত্রেও তাই, ল অফ ডিমান্ডও তিনটা অংশ, এটা মনে রাখবে। তোমরা অনেক সময় শুধু 2টা অংশ দিয়ে লিখো, হয় এই প্রথম অংশটা বাদ দিয়ে দাও, নাহলে 3 নাম্বার অংশটা বাদ দিয়ে দাও, কিন্তু কোনো একটা অংশ যদি বাদ দিয়ে দাও নাম্বার কমে যাবে, কারণ এটা কমপ্লিট হবে না। এটাকে কমপ্লিট করতে হলে 3টা পার্টই লিখতে হবে। আচ্ছা, তারপরে একটু আগে যেটা বলেছি সে কথাটাই লেখা আছে যে there is a positive or direct relationship between price and quantity supplied keeping other factors constant, অর্থাৎ তাদের সম্পর্কটা পজিটিভ। quantities respond in the same direction as price changes. Price যেদিকে চেঞ্জ হয় কোয়ান্টিটিও সেই দিকেই চেঞ্জ হয়, keeping other factors constant. এখন ল অফ ডিমান্ডের মতো ল অফ সাপ্লাই এরও একটা ফাংশন আছে। ফাংশনের মাধ্যমে আমরা এই যে প্রাইস আর কোয়ান্টিটির যে রিলেশন সেটাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে দেখাতে পারি। সেটা কিরকম, এই যে এটা এস, এস মানে সাপ্লাই, এস ইজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস। সাপ্লাই হচ্ছে প্রাইসের ফাংশন, অর্থাৎ সাপ্লাই
প্রাইসের উপরে নির্ভর করে। এখানে প্রাইসটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট, প্রাইস কিন্তু সাপ্লাইয়ের উপর নির্ভর করে সেটা বলছি না, আমরা বলছি যে সাপ্লাইটা নির্ভর করে প্রাইসের উপরে। প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাড়বে, প্রাইস যদি কমে সাপ্লাই কমবে। এই জন্য বলা হচ্ছে যে সাপ্লাই হচ্ছে প্রাইসের ফাংশন। এখানে পি হচ্ছে প্রাইস অফ গিভেন গুড আর এস হচ্ছে কোয়ান্টিটি সাপ্লাইড অফ দ্য গুড। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে তুমি একটা আইসক্রিম কিনতে গেলে তখন আইসক্রিমের দাম যদি বেড়ে যায় তখন কি হবে, এক্সাম্পলগুলো নর্মাল এক্সাম্পল পড়ে নিবে এগুলো। হ্যাঁ, আচ্ছা। তারপর ডিটারমিনেন্টসে আমরা, আচ্ছা ডিটারমিনেন্টস গুলো আগে একটু দেখে যাই। আমরা ডিমান্ডের যেরকম ডিটারমিনেন্টস দেখেছি। আচ্ছা, এতক্ষণ আমরা কিন্তু গত ক্লাসে যা পড়েছিলাম সেগুলোই পড়লাম, নতুন কিছু কিন্তু পড়ি নাই। এইটুক পর্যন্ত ল অফ সাপ্লাই পর্যন্ত আমরা গত ক্লাসেই দেখেছি। আচ্ছা, এখন নতুন পড়া যেটা হচ্ছে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই, ফ্যাক্টরস এফেক্টিং সাপ্লাই। দুইভাবেই হতে পারে। ধর পরীক্ষায় আসলো যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্টস সাপ্লাই। এখন তোমরা আর খুঁজেই পাচ্ছ না যে এটা তো পড়ি নাই, ফ্যাক্টরস এফেক্ট সাপ্লাই এটা কোনটা, এটাই হচ্ছে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই। সাপ্লাইয়ের যে ডিটারমিনেন্টস সেটা এবং ফ্যাক্টরস এফেক্টিং সাপ্লাই একই কথা, সেম। স্ক্রিনে আমি যে কালার করছি এগুলা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে। এখন ডিমান্ডের মতো আমাদের সাপ্লাইয়েরও বেশ কিছু ডিটারমিনেন্টস আছে। মনে রাখবে যে ডিটারমিনেন্টস অফ সাপ্লাই বা ফ্যাক্টরস এফেক্টিং সাপ্লাই যখন বলবো তখন সেখানে প্রাইস তো অবশ্যই থাকবেই, প্রাইস তো সাপ্লাইকে ডিটারমাইন করেই। তার পাশাপাশি আরো অনেকগুলো ফ্যাক্টর আছে প্রাইস বাদে যেগুলোর কারণেও সাপ্লাই চেঞ্জ হয়, যেগুলোকেই আমরা ল অফ সাপ্লাইয়ে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। আমরা ধরে নিয়েছিলাম ল অফ সাপ্লাইয়ে যে প্রাইস বাদে অন্য সব ফ্যাক্টর যেগুলো সাপ্লাইকে ইম্প্যাক্ট করে সেগুলো কনস্ট্যান্ট। তো সেই সবগুলো এখন আমরা পড়বো যে কোন কোন জিনিসগুলোর কারণে সাপ্লাই চেঞ্জ হতে পারে। তো তার মধ্যে প্রথমেই 1 নাম্বার দেয়া আছে প্রাইস অফ গিভেন গুড। গিভেন গুড মানে যেই জিনিসটার সাপ্লাইয়ের কথা বলছি, ধরো সেটা একটা বই হতে পারে, একটা ব্যাগ হতে পারে, চাল হতে পারে, চা পাতা হতে পারে। হ্যাঁ, তো যেই জিনিসের সাপ্লাইয়ের কথা বলছি সেটাকে বলছি গিভেন গুড। গিভেন গুড। সো 1 নাম্বার হচ্ছে প্রাইস অফ গিভেন গুড। সো আমরা জানি যে যেই জিনিসটার সাপ্লাই সেটার যদি প্রাইস বেড়ে যায়, একটু আগেই যেটা আমরা বললাম যে প্রাইস যদি বেড়ে যায় তাহলে সেটার সাপ্লাইও বেড়ে যাবে, এবং প্রাইস যদি কমে যায় তাহলে তার সাপ্লাইও কমে যাবে। কেন হবে? ওই যে যেটা বললাম যে যখন ওই জিনিসটার প্রাইস বেড়ে যাবে তার মানে হচ্ছে যে বিক্রি করছে তার প্রফিট বেড়ে যাচ্ছে, তার লাভ বেশি হচ্ছে। তো যখন তার লাভ বেশি হবে তখন সে এই আরো বেশি লাভ করার জন্য আরো বেশি জিনিস মার্কেটে নিয়ে আসবে। সো তখন সাপ্লাই বেড়ে যাবে। আবার উল্টাভাবে যখন প্রাইস কমে যাবে তখন বিক্রেতার লাভও কমে যাবে। লাভ কমে গেলে সে দেখা যাবে যে আমার এটা বানাতে এখন যত খরচ হচ্ছে আমি তত টাকা উঠাতে পারছি না বেশি, আমার লাভ হচ্ছে কিন্তু কম হচ্ছে, তাহলে তখন সে সাপ্লাই কমায় দিবে। অর্থাৎ প্রাইস কমে গেলে তার মানে সাপ্লাই কমে যাবে। আচ্ছা, তারপরে 2 নাম্বারটা হচ্ছে ঠিক ডিমান্ডের মতোই, ডিমান্ডেও ছিল 2 নাম্বারটা হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুড। অর্থাৎ গিভেন গুডের প্রাইসের কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু রিলেটেড গুডের প্রাইসের যদি চেঞ্জ হয় তাহলেও সাপ্লাইয়ের চেঞ্জ হবে। সেটা কিরকম দেখো, যদি একটা উদাহরণ দেই, খেয়াল করো যে এখানে উদাহরণটা কিন্তু স্লাইডে নাই, কিন্তু আমি এখন একটা উদাহরণ দিচ্ছি। পরীক্ষায় এমনও আসতে পারে যে সাপ্লাইয়ের যে বিভিন্ন ডিটারমিনেন্টস আছে সেগুলো এক্সাম্পল সহ বলো, তো তখন কিন্তু একটা প্রত্যেকটা বলবে এবং তার সাথে এক্সাম্পল দিতে হবে। হ্যাঁ, সো খেয়াল করো যে রিলেটেড গুডের ক্ষেত্রে কি হয়। ধরো যে দুইজন কৃষক তারা পাশাপাশি জমিতে
একজন ধানের চাষ করছে, আরেকজন গমের চাষ করছে। হ্যাঁ, এখন আগে এমন একটা সময় ছিল যখন দুইজনেরই ধান এবং গম তৈরি করে বিক্রি করার পরে তাদের যে লাভ হতো, দুজনেরই একই রকমের লাভ হতো। হ্যাঁ, তাদের যে খরচ এবং বিক্রির টাকা, রেভিনিউ থেকে সে যখন খরচ বাদ দিয়ে যে লাভটা থাকতো, প্রফিট, সেটা ধান বিক্রেতাও যতটুকু প্রফিট করত, গম বিক্রেতারও একই সমানই প্রফিট হতো। এখন হঠাৎ করে দেখা গেল যে গম যে বিক্রি করছিল, ধরো গম হচ্ছে রিলেটেড গুড আর ধান হচ্ছে গিভেন গুড। খেয়াল করো, এখানে আমাদের ধান হচ্ছে গিভেন গুড, ধানের সাপ্লাই নিয়ে আমরা কথা বলছি, আর গম হচ্ছে রিলেটেড গুড। এখন চিন্তা করো যে রিলেটেড গুডের প্রাইস বেড়ে গিয়েছে, গমের প্রাইস বেড়ে গিয়েছে। এখন তাহলে গম বিক্রেতার কি হবে? তার বানাতে খরচ হচ্ছে যা, সেটা একই আছে, কিন্তু সে বিক্রি করছে এখন আগের থেকে বেশি টাকায় বিক্রি করতে পারছে। তাহলে গম বিক্রেতার প্রফিট কি হলো? প্রফিট বেড়ে গেল। তো ধান বিক্রেতা দেখতে পাচ্ছে যে আমার প্রফিট একই আছে, কিন্তু গম যে বিক্রি করছে তার প্রফিট এখন বেশি হচ্ছে, কারণ গমের দাম বেড়ে গিয়েছে। তার মানে কি, এই যে এখানে যেটা বলছি যে প্রাইস অফ রিলেটেড গুড, গমের দাম বেড়ে গিয়েছে, তখন ধান বিক্রেতা পরের সিজনে গিয়ে মনে করলো যে আমার তো লাভ বাড়ছে না, কিন্তু গম আলার লাভ বেড়ে গিয়েছে, তাহলে এই সিজনে আমি আর ধান না করে আমি গমই চাষ করব আমার জমিতে। তো সে যখন গম চাষ করা শুরু করলো তার জমিতে, তখন ধানের সাপ্লাই কি হলো? ধানের সাপ্লাই কমে গেল, কারণ এতদিন সে ধান সাপ্লাই করছিল, এখন সে ধান বাদ দিয়ে গম সাপ্লাই শুরু করলো, সো এই জন্য ধানের সাপ্লাই কমে গেল। সো দেখা যাচ্ছে যে রিলেটেড গুডের দাম বেড়ে যাওয়ার কারণে গিভেন গুডের সাপ্লাই কমে গেল। সো এটাই এখানে বলছে যে রিলেটেড গুডের দাম যদি কম বা বেশি হয়, সেক্ষেত্রেও গিভেন গুডের সাপ্লাই কম বা বেশি হতে পারে। 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে প্রাইস অফ ইনপুটস। সো প্রাইস অফ ইনপুটস খেয়াল করো, এখন এখন চিন্তা করো যে অন্য অন্য কিছুর আর চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র প্রাইস অফ ইনপুট, অর্থাৎ যেই জিনিসগুলো দিয়ে একটা জিনিস তৈরি করা হয়, কাঁচামাল বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা ইনপুট, যেটাই বলো না কেন, সেই জিনিসগুলোর দাম যদি চেঞ্জ হয় তাহলেও সাপ্লাইয়ে চেঞ্জ হবে। যেমন ধরো যে ধান, ধানকেই যদি ধরি যে ধান হচ্ছে আমাদের গিভেন গুড। এখন ধান প্রোডাকশন করার জন্য আমাদের ইনপুট হিসেবে কি কি লাগে? আমাদের বীজ লাগবে, সার লাগবে, কীটনাশক লাগবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগবে, লেবার লাগবে। এখন ধরো ধানের প্রাইস আগেও 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখনো 100 টাকা কেজিতেই বিক্রি হচ্ছে, কিন্তু আগে ধান উৎপাদন করতে তোমার খরচ হতো 40 টাকা। এই কীটনাশক, বীজ, লোকবল, সার, এই সব কিছু মিলিয়ে তোমার খরচ হতো, জমি যদি লিজ নিয়ে সব মিলায় তোমার খরচ হতো 1 কেজির পিছনে 40 টাকা। এখন দেখা গেল সারের দাম বেড়ে গিয়েছে, সারের দাম বেড়ে যাওয়ার কারণে তোমার কেজি প্রতি খরচ হচ্ছে 50 টাকা, কিন্তু তুমি বিক্রি করছো 100 টাকাতেই বিক্রি করছো। তো তাইলে কি হলো? আগে তোমার প্রফিট হচ্ছিল 60 টাকা, এখন তোমার প্রফিট হচ্ছে 50 টাকা। তো যখন তোমার প্রফিট কমে যাবে তখন তুমি সাপ্লাই কমিয়ে দিবে। সো দেখা যাচ্ছে যে ইনপুটের প্রাইস যদি বেড়ে যায় তাহলেও সাপ্লাই চেঞ্জ হয়। ইনপুটের প্রাইস বেড়ে গেলে সাপ্লায়ারের প্রফিট কমে যায়, সাপ্লায়ারের প্রফিট কমে গেলে সে সাপ্লাই কমায় দেয়। আবার যদি ইনপুটের প্রাইস কমে যায়, ধরো গভর্নমেন্ট একটা সাবসিডি দিল, গভর্নমেন্ট বলল যে সারের দামটা তোমাদের দেওয়া লাগবে না, সারের দাম আমি দিয়ে দিব, তাহলে এখন আগে তোমার খরচ হচ্ছিল 40 টাকা, এখন তুমি 30 টাকায় সেটা খরচ করে বিক্রি করতে পারছো, তো তোমার লাভ 60 টাকা থেকে বেড়ে 70 টাকা হয়ে গেল। সো যখন প্রাইস কমে গেল তোমার লাভ বেড়ে গেল, লাভ বেড়ে গেলে তুমি সাপ্লাই তখন বাড়িয়ে দিবে।
আচ্ছা, এটা গেল। 4 নাম্বার হচ্ছে টেকনোলজি অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশন করার ক্ষেত্রে তুমি যে টেকনোলজি ব্যবহার করছো তার উপরেও নির্ভর করবে যে সাপ্লাই বাড়বে নাকি কমবে। খেয়াল করো যে যেই প্রোডাকশনে যত বেশি টেকনোলজি ব্যবহার করা হবে সেই প্রোডাকশনের খরচ তত কমবে। হয়তো নতুন টেকনোলজি যখন তুমি প্রথম ইনভেস্টমেন্ট করবে তখন একটা বড় খরচ হবে, কিন্তু তুমি যদি লং টার্মে যখন চিন্তা করবে তোমার খরচ, টেকনোলজি যত ব্যবহার করবে খরচ কমবে। সো খরচ যখন কমবে তোমার লাভ তখন বেশি হবে, লাভ বেশি হলে তোমার সাপ্লাই বাড়বে। আগে তুমি 1 ঘন্টায় তুমি হয়তো 10 কেজি চাল উৎপাদন করতে পারছিলে, এখন বা ধান থেকে চাল তুমি বানাতে পারছিলে, এখন যখন তুমি মেশিন নিয়ে এসছো তখন 1 ঘন্টায় তুমি 30 কেজি চাল তৈরি করতে পারছো। তাহলে একই সময়ে তুমি অনেক বেশি পরিমাণ সাপ্লাই নিশ্চিত করতে পারছো বা তোমার খরচ হচ্ছে কম, তখন তুমি সাপ্লাই বাড়িয়ে দিবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন আর 3 নাম্বারে আমরা যেটা পড়েছি প্রাইস অফ ইনপুটস, এই দুইটা কাছাকাছি। প্রাইস অফ ইনপুট মানেই তো কস্ট অফ প্রোডাকশন। হ্যাঁ, সো এইটা আর ওটা একই ধরনের কথাই বোঝাচ্ছে যে কস্ট অফ প্রোডাকশন তোমার যখন বেড়ে যাবে তোমার তখন লাভ কমে যাবে, লাভ কমে গেলে তুমি সাপ্লাই কমিয়ে দিবে, একই কথাই, ওটা মোটামুটি এই দুইটা একই। আচ্ছা, তারপর হচ্ছে গভর্নমেন্ট পলিসিস, এটাও একটু আগে একটু বললাম, একই ধরনেরই। গভর্নমেন্টের বিভিন্ন পলিসিস, সেগুলো কি, যেমন ট্যাক্স, সাবসিডি, তারপর বিভিন্ন ট্রেড পলিসি গুলো থাকে, সেগুলোর কারণেও সাপ্লাই চেঞ্জ হতে পারে। যেমন গভর্নমেন্ট যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, হ্যাঁ, ট্যাক্স প্রোডাকশনের উপরে যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, ইনভেস্টমেন্টের উপরে যদি ট্যাক্স বাড়িয়ে দেয়, তখন তোমার খরচ বেড়ে যাবে। তুমি মানে হচ্ছে সাপ্লাই, তুমি হচ্ছে এখন সাপ্লায়ার, এই জন্য তোমার বলছি। সো যখন গভর্নমেন্ট ট্যাক্স ইম্পোজ করবে তোমার খরচ বেড়ে যাবে, খরচ বেড়ে গেলে তোমার লাভ কমে যাবে, লাভ কমে গেলে তোমার সাপ্লাই তুমি কমিয়ে দিবে। আবার উল্টা দিকে যদি গভর্নমেন্ট সাবসিডি দেয়, সাবসিডি দিলে তোমার খরচ কমে যাবে, খরচ কমে গেলে প্রফিট বেড়ে যাবে। হ্যাঁ, প্রফিট বেড়ে যাবে, প্রফিট বেড়ে গেলে তুমি সাপ্লাই তখন বাড়িয়ে দিবে। আচ্ছা, 7 নাম্বারটা কি, এটাও আমরা এই ধরনের একটা ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু পড়েছিলাম যে এক্সপেকটেশন অফ দ্য কনজিউমার্স। ডিমান্ডে পড়েছিলাম যে কনজিউমারদের এক্সপেকটেশন, আর এটা যেহেতু আমরা সাপ্লায়ারের পার্সপেক্টিভ থেকে দেখছি, খেয়াল করো এখানে হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ দ্য সেলার্স, সেলারদের এক্সপেকটেশন অ্যাবাউট দ্য ফিউচার প্রাইস। সেলাররা যখন তার জিনিসের দামটা ভবিষ্যতে কি হতে পারে এরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়, সেটার উপরে ভিত্তি করেও সাপ্লাই চেঞ্জ হতে পারে। যেমন কোনো সেলার যখন মনে করছে যে সামনের মাসে রোজা আসছে, রোজা আসলেই আমার এই জিনিসটার দাম বেড়ে যাবে, তখন সে কি করবে, তখন তার কারেন্ট সাপ্লাই কি হবে। তো সে যখন বুঝতে পারছে যে আগামী 2 সপ্তাহ পরেই রোজা আসতে যাচ্ছে, রোজা আসলেই আমার এই জিনিসটার দাম অনেক বেড়ে যাবে, তখন সে কারেন্ট অবস্থায় তার সাপ্লাই কমায় দিবে। যখন সে বুঝবে যে ভবিষ্যতে তার জিনিসের প্রাইস বাড়বে, তখন সে কারেন্ট অবস্থায় তার সাপ্লাই কমায় দিবে, সে অনেক কিছু স্টক করে ফেলবে, স্টকে রেখে দিবে, সে এখন আর বিক্রি করবে না, করবে কিন্তু কম করবে, কারণ সে জানে যে ভবিষ্যতে দাম বাড়তে যাচ্ছে, তখন সে বেশি বিক্রি করবে। এই জন্য যখন সে এক্সপেক্ট করে যে সামনে আমার জিনিসের দাম বেড়ে যাবে, তখন সে কারেন্টলি কি করে, জিনিসটার সাপ্লাই কমায় দেয়। আবার উল্টাটা, যদি সে মনে করে যে সামনের সপ্তাহে এই জিনিসটার দাম কমে যেতে যাচ্ছে, তখন সে স্টকে যা আছে সবকিছু নিয়ে আসে, সাপ্লাই করে, যেন বিক্রি হয়ে যাক, কারণ এখন দাম বেশি আছে। সো যখন সে মনে করে যে ভবিষ্যতে দাম কমে যাবে, তখন তার কারেন্ট সাপ্লাই সে বাড়িয়ে দেয়। আচ্ছা, 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্টেশন। সো তোমার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যত ভালো হবে তোমার সাপ্লাই
তত ভালো হবে। যেমন এই যে দেখো পদ্মা সেতু যখন না ছিল তখন তোমার এগুলো সব আনা নেওয়া করতে হতো ফেরির মাধ্যমে, হ্যাঁ, বা বাই পানি পথে তোমাকে সেটা আনা নেওয়া করতে হতো, অনেক বেশি সময় লাগতো জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে। সো তখন কি হতো, সাপ্লাই ছিল এখনকার তুলনায় লিমিটেড। আর আরেকটা বিষয় আছে, তখন খরচও বেশি লাগতো, সময়ও বেশি লাগতো, এই জন্য সাপ্লাই কম ছিল। তো যখন পদ্মা সেতু হয়ে গেল, এখন এত ইজি এখান দিয়ে যাতায়াত করা, ট্রান্সপোর্ট করা, জিনিসপত্র আদান প্রদান করা, তো এই জন্য এটার কারণে দেখো সাপ্লাই অনেক বেড়ে গিয়েছে। আবার ধরো যদি রাস্তা ভাঙাচোরা থাকে তখনও সেখানে সাপ্লাইটা কম হয়, যেতে অসুবিধা হয়, ট্রান্সপোর্টেশনের খরচ তখন অনেক বেড়ে যায়, ওই জন্য সাপ্লাই কম হয়। কিন্তু যখন স্মুথ থাকে একটা ট্রান্সপোর্টের যে পথটা, সেটা যদি স্মুথ থাকে তখন অনেক সহজে ট্রান্সপোর্ট করা যায় জিনিসপত্র এবং মার্কেটে সাপ্লাই তখন বেশি হয়। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে নাম্বার অফ সেলার্স। সো নাম্বার অফ সেলার্স এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক, আবার এই যে গভর্নমেন্ট পলিসি যেটা বলছিলাম এটাও হচ্ছে ম্যাক্রো ইকোনমিক। হ্যাঁ, এটা ম্যাক্রো মাইক্রো দুটাই হতে পারে গভর্নমেন্ট পলিসিস, কিন্তু নাম্বার অফ সেলার্স এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে। সো এটা স্বাভাবিক কথা যে যখন তোমার মার্কেটে সেলারের সংখ্যা যত বেশি হবে তত জিনিসের সাপ্লাই বাড়বে। একজন সেলার যখন মার্কেটে ছিল ধরো, তখন সে 50টা জিনিস বিক্রি করছিল, ধরো আলু বিক্রি করছে, সে 50টা আলু বিক্রি করছে। কিন্তু যখন 50 জন সেলার আসবে তখন তার 50টা আলু থাকবে না, তখন অনেক বেশি আলু বাজারে চলে আসবে। সো মানুষ যত, সেলার যত বেশি হবে মার্কেটে তত সেই জিনিসটার সাপ্লাই বাড়বে। সো এই 9টা হচ্ছে এই মূল ডিটারমিন্যান্টস। এর বাইরেও হয়তো আরো টুকিটাকি অনেক ধরনের ডিটারমিন্যান্টস আছে, কিন্তু মূলত সাপ্লাইকে এফেক্ট করে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে এই 9টা জিনিস যেগুলো এতক্ষণ আমরা পড়লাম। এবং অ্যাজাম্পশন যদি বলি, যে অ্যাজাম্পশনস আন্ডারলাইং দ্য ল অফ সাপ্লাই, ওই ঠিক আগের মতন অ্যাজাম্পশনের ক্ষেত্রে খেয়াল করো যে দেখো ডিটারমিন্যান্টসে ছিল 9টা আর অ্যাজাম্পশনে আছে 8টা। তার মানে এখানে বাদ গেছে কোনটা? প্রাইস অফ গিভেন গুড। সো অ্যাজাম্পশনের ক্ষেত্রে প্রাইস অফ গিভেন গুড ছাড়া বাকি সবগুলো ডিটারমিন্যান্টস আসবে। এবং ল অফ সাপ্লাই এর অ্যাজাম্পশন কি, যে অন্য কোনো ফ্যাক্টরের কোনো চেঞ্জ হতে পারবে না। সো এই যে এখানে এটাই লেখা আছে যে নো চেঞ্জ ইন দ্য প্রাইস অফ রিলেটেড গুড, রিলেটেড গুডের প্রাইসের কোনো চেঞ্জ হবে না, প্রাইস অফ ইনপুটের কোনো চেঞ্জ হবে না, টেকনোলজি অফ প্রোডাকশনের কোনো চেঞ্জ হবে না, কস্ট অফ প্রোডাকশনের কোনো চেঞ্জ হবে না, গভর্নমেন্ট পলিসিও কোনো চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। সেলারদের যে এক্সপেকটেশন অ্যাবাউট ফিউচার প্রাইস সেটাও একই রকমের থাকবে। তারপর যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা সেটাও কোনো চেঞ্জ হবে না। এবং নাম্বার অফ সেলার্স সেটা যদি 5জন আগে থেকে থাকে এখনো 5জনই থাকবে। যদি এই 8টা অ্যাজাম্পশন সত্যি হয়, যে এই যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো এগুলোর কোনোটার কোনো চেঞ্জ হবে না, তাহলেই ল অফ সাপ্লাই সত্যি হবে। অর্থাৎ প্রাইস যদি বাড়ে সাপ্লাই বাড়বে, প্রাইস যদি কমে সাপ্লাই কমবে। আচ্ছা, এরপর আমাদের আছে সাপ্লাই শিডিউল এবং সাপ্লাই কার্ভ। এটা তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য থাকুক। নেক্সট ক্লাসে আমরা সাপ্লাই শিডিউল এবং সাপ্লাই কার্ভ এটা পড়বো। হ্যাঁ, আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকুক। আমরা আজকে পড়লাম হচ্ছে ডিটারমিন্যান্টস অফ সাপ্লাই।